স্বাগত দর্শক, পূর্বাচল রিজন টাউন সংবাদ সংলাপে সঙ্গে আছে আমি অঞ্জন রায়, আছেন বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ত জনাব রাশেক রহমান, তিনি উপসম্পাদক কেন্দ্রীয়। আমাদের সাথে রয়েছেন সিনিয়র সাংবাদিক শ্যামল দত্ত, ভোরের কাগজ সম্পাদক। আমাদের সাথে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য শামা ওয়ায়েন। স্বাগত আপনার তিনজনকে। দর্শক, আমাদের আজকে যে দুজন তরুণ রাজনীতিক রয়েছেন তাদের কাছে যে বিষয়টি নিয়ে এগোতে চাই সেটি হচ্ছে, আমরা দেখছি দীর্ঘকাল যুদ্ধাপরাধের বিচারের দাবি ছিল, এ নিয়ে আন্দোলন ছিল বিভিন্ন সময়ে। পরবর্তীতে এখন বিচার প্রক্রিয়া প্রায় শেষের দিকে, দণ্ড আমরা দেখেছি একজনের হয়েছে, বাকি দণ্ড হয়তো অচিরেই, এবং মামলাগুলো শেষের দিকে। এখন ওদের ভাবার সময় এসেছে যে যুদ্ধাপরাধের বিচার এবং বিচার পরবর্তী আমাদের রাজনীতি ঠিক কোন পথে যাবে, এবং সেদিকে আমরা নজর দিতে চাই। জনাব রাশেক রহমান। ধন্যবাদ অঞ্জন রায়। আসলে আজকের টপিকটা খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং। একই সাথে হচ্ছে যুদ্ধ অপরাধীদের বিচারের পরের যে রাজনীতির কথা আপনি বলছেন, আমি অ্যাজিউম করছি যে আপনি আশা করছেন যে এই নাম্বার অফ যুদ্ধ অপরাধীদের বিচার হয়ে যাওয়ার পরে এটি নিয়ে আর কোনো অপরাজনীতির চেষ্টা হবে না। তবে আমি এখনো মনে সংশয় প্রকাশ করি। আমার কাছে কেন জানি মনে হয় যে এই ইস্যুটিকে বাঁচিয়ে রাখার একটা অপচেষ্টা থেকেই যাবে, এবং বাংলাদেশের নতুন প্রজন্ম এবং আপামর জনতা যেই আশার আলো দেখতে পেরেছে যে আমরা সত্যিকার অর্থে একটি শুদ্ধিকরণের প্রক্রিয়ার মধ্য দিয়ে আগামী দিনের সমৃদ্ধি সুশাসনের দিকে এগিয়ে যাব, সেটাকে প্রতিনিয়ত ব্যাহত করার চেষ্টা হয়তো বা থাকবে। তবে এই জায়গায় আমি একটু বলতে চাই যে দেখুন, 1971 সালে আমরা স্বাধীনতার পরে একটা দীর্ঘ সময় বসনিয়া হার্জেগোভিনা যে আপনি উদাহরণ হিসেবে নেন, সেখানে কিন্তু এথনিক ক্লেনজিং হয়েছিল। আমাদের দেশে 1975 সালে ক্ষমতার পট পরিবর্তনের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করার মধ্য দিয়ে এই দেশে হয়তো এথনিক ক্লেনজিং হয় নাই, তবে এই দেশে হিস্ট্রি ক্লেনজিং হয়েছিল, এটা নিশ্চিত। সত্যিকার ইতিহাসকে মুছে ফেলা হয়েছিল। এবং আজকে আপনার প্রোগ্রামে আসার আগে একটু আগে ফেসবুকে আমার একজন ফলোয়ার, তিনি একটা প্রশ্ন জিজ্ঞেস করছিলেন যে একটি জাতির সত্যিকার মেরুদণ্ড কি অর্থনীতি হবে নাকি ইতিহাস হবে অথবা রাজনীতি হবে। আমি তাকে উত্তরে বলেছিলাম যে সামনে এগোনোর জন্য অর্থনৈতিক কর্মকাণ্ড প্রয়োজন, কিন্তু অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রকার প্রকৃতি কি হবে সেটা নিরূপণ করবে রাজনীতি, আর রাজনীতির প্রকার প্রকৃতি কি হবে সেটা নিরূপণ করবে আমাদের ইতিহাস। সুতরাং আমাদের এখন সময় এসেছে বাংলাদেশের সত্যিকার ইতিহাসকে আলিঙ্গন করা, যেই কারণে 30 লক্ষ প্রাণের আত্মহতি আমরা দিয়েছি, 2.5 লক্ষ মানুষজন দিয়েছি। সেই লক্ষ্যটাকে আগে সেট করতে হবে, ওয়েল ডিফাইন করতে হবে মানুষের সামনে, এবং সেই লক্ষ্যে আমাদেরকে কাজ করে যেতে হবে। এবং 75 পরবর্তী সময়ে যে পরিস্থিতির সৃষ্টি হলো, সেখানে যেটা হয়েছে কি যে স্বাধীনতার সপক্ষের শক্তি কিছুটা হলো পরাস্ত বা পরাজিত হয়েছিল, তারা পতিত হয়েছিল ভূমিতে। তো এই ক্ষেত্রে আমি একটা ছোট্ট কথা বলতে চাই যে আমাদের দেশের চলার পথে গ্লোরি যে জিনিসটা, অর্থাৎ মহিমা, গর্বের যে ব্যাপারটা, সেটা হারিয়ে গিয়েছিল। আমাদের আজকে সময় এসেছে পরবর্তী রাজনীতিতে এবং প্রতিটি কর্মকাণ্ডে জাতীয়তাবোধ, বাঙালি জাতীয়তাবোধ, আমাদের সত্যিকার ইতিহাসকে অ্যাসোসিয়েট করার মধ্য দিয়ে, সম্পৃক্ত করার মধ্য দিয়ে একটি গর্বের জায়গা বাঙালি জাতির প্রতিটি মানুষের ভিতরে জাগ্রত করা দরকার, যাতে আমরা প্রাইড নিয়ে কাজ করতে পারি এবং মানুষের জন্য মানুষ যাতে কাজ করতে পারে। এই ক্ষেত্রে কনফুসিয়াসের একটা কথা হয়তো বলা যেতে পারে। তিনি বলছেন যে রিয়েল গ্লোরি ইজ নট ইন নেভার ফলিং, রাদার রিয়েল গ্লোরি ইজ হাউ উই রাইজ ওয়েন উই ফল। আমরা হয়তোবা দানবীয় শক্তি অপশক্তির কাছে কিছুদিনের জন্য পরাস্ত হয়েছিলাম, কিন্তু আজকে সত্যি গর্বের ব্যাপার, অহংকারের ব্যাপার যে এই অপশক্তি দানবীয় শক্তিকে পরাস্ত করার মধ্যে দিয়ে 1971 সালে সংগঠিত যে নরহত্যা, গণহত্যা, যে অন্যায়, যে অপরাধ, তার বিচার কাজ সম্পন্ন হচ্ছে। যেটুকু কাজ বাকি আছে আশা করি সেটাও সম্পন্ন। ধন্যবাদ। শামা ওয়ায়েন শুনছিলেন। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। আসলে এই একই ব্যাপার, যুদ্ধাপরাধের বিচারের পরের রাজনীতি। আমি যেটা বলতে চাই যে আমাদের আমি রাশিদ ভাইয়ের সাথে একটা বিষয় একমত যে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসটা আমাদের একটা গ্লোরি, আমাদের একটা অহংকারের জায়গা, এবং মুক্তিযুদ্ধটা আমাদের একটা অহংকারের জায়গা, এবং সেই মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে কখনোই বিভ্রান্তি থাকা উচিত না। অত্যন্ত দুঃখজনক ব্যাপার যে এত বছর পরেও আই থিঙ্ক বাংলাদেশ ইজ দ্য অনলি কান্ট্রি যে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বিতর্ক এখনো আগের প্রজন্ম এই প্রজন্ম করে যাচ্ছে। এটা অনেক দুঃখজনক। আজকে আমরা 7ই নভেম্বরে পা দিলাম। 7ই নভেম্বরে আমি বলতে চাই যে এই দিনে
সিপাহী জনতা বিপ্লবের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব উনি তৎকালীন সময় উনি আমাদের বাংলাদেশের ফোরফ্রন্টে এসেছিলেন, রাজনীতিতে এসেছিলেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মতো একটি দল গঠন করেছিলেন এবং সেই এই দিনে যেহেতু আজকে 7ই নভেম্বর, সেই জন্য আমি ওনাকে শ্রদ্ধা করে স্মরণ করছি। আমি একটি কথা বলতে চাই যে আজকে আমরা যদি রাশিক ভাই তো এই প্রজন্ম পলিটিশিয়ানদেরকে রিপ্রেজেন্ট করে, আমরা একটা কথা বলতে চাই, আমাদের বাংলাদেশের ইতিহাসে, মুক্তিযুদ্ধের ইতিহাসে যদি আমরা সবাইকে সবার জায়গায় স্থান দেই এবং একজন আরেকজন এবং এই যে একটা পলিটিক্যাল কালচারে দাঁড়িয়েছে যে একজন আরেকজনের নিন্দা করতেই হবে জাস্ট ফর দ্য সেক অফ আর্গুমেন্ট, এটা যদি আমরা বন্ধ করি তাহলে কিন্তু আমাদের অনেক সমস্যার সমাধান কিন্তু হয়। আজকে আপনি দেখেন এই যে গত সংসদে এই যে আওয়ামী লীগ তো এই ছিল এতদিন, তারপরে আবার এখন এই 5 তারিখের অবৈধ নির্বাচনের পরে তারা কন্টিনিউ করছে, এই যে সংসদে ছিল এতদিন কিন্তু আপনারা দেখেছেন, দেশবাসী দেখেছে, সারা দেশের মানুষ দেখেছে, পৃথিবীর মানুষ দেখেছে কিভাবে তারা বিভিন্ন সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের নামে বিভিন্ন কথা বলেছে, ওনার কবর উঠানো থেকে শুরু করে যত রকম কথা বলা যায়। এবং দুঃখজনক যে সেদিন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটি ভাষণ দিয়েছিলেন, খুব সম্ভবত 4 নভেম্বর, উনি ভাষণে যা বলেছেন, আমার এই প্রজন্মের রাজনীতিবিদ বাদ দেন, একজন দেশের নাগরিক হিসেবে কিন্তু আমি একটু হলেও লজ্জা বোধ করেছি অ্যাজ এ সিটিজেন অফ দিস কান্ট্রি। কারণ উনি দেশের প্রধানমন্ত্রীর কাছ থেকে বা দেশের উচ্চ পর্যায়ের মানুষের কাছ থেকে কিন্তু দেশের জনগণ কিন্তু আরো অনেক পজিটিভ কথা আশা করে, আরো অনেক উন্নয়নের কথা, ভবিষ্যতের কথা আশা করে। ওনার বক্তব্যে কিন্তু অর্ধেক বক্তব্যই ছিল অনেক ব্যক্তিগত অ্যাটাক উনি করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি, এবং অনেক যেগুলো বলেছেন যেগুলো অপ্রাসঙ্গিক ছিল, প্রয়োজন ছিল না বলার, এবং এটা কিন্তু আমার কাছে মনে হয় যে এটা ইট ইজ নট নেসেসারি। কিন্তু আপনি দেখেন ঠিক একইভাবে 1991-এ যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাষ্ট্রের দায়িত্বে আসে, উনি কিন্তু টুঙ্গিপাড়ায় গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের ইয়েতে উনি শ্রদ্ধা জানিয়েছিলেন। তারপরে যখন তারেক রহমান সাহেব যখন 2001-এ উনিও কিন্তু টুঙ্গিপাড়ায় গিয়েছিলেন, এবং সবচেয়ে বড় কথা যখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় যখন প্রথম রাজনীতিতে আসেন, আমার যতদূর মনে আছে উনিও তারেক রহমান সাহেব ওনাকে ফুল পাঠিয়েছিলেন এবং স্বাগত জানিয়েছিলেন দ্যাট হি জয়েন্ট পলিটিক্স। এই জিনিসগুলো আমি যেটা বলতে, এবং সবচেয়ে বড় কথা যখন আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর হাজবেন্ড উনি ওয়াজেদ সাহেব, উনিও একজন বিশেষ স্বনামধন্য ব্যক্তি ছিলেন, উনি যখন মৃত্যুবরণ করেন তখনও কিন্তু আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছুটে গিয়েছিলেন। আমি জানি, আমি যে পয়েন্টটা বলতে যাচ্ছি, এই কালচারটা, এটা দিস আর দ্য গুড কালচারস, এগুলো আমরা ধারণ করতে পারি না। কিন্তু আজকে আওয়ামী লীগের এই নোংরামির কারণে কিন্তু আজকে কিন্তু অনেক জিনিস বিতর্কের সৃষ্টি হচ্ছে। ধন্যবাদ। শ্যামল দা, আপনি শুনছিলেন দুজনের কথা, মাঝে আছেন। এই তো প্রতিনিয়ত শুনছি, আমরা বড় যে শুনতেই পারি, আরেকজনকে বলবেন, এটাই স্বাভাবিক। রাজনীতি করেন দু ধরনের বিশ্বাসের জায়গা থেকে দেখবেন তারা, সেটাই স্বাভাবিক। কিন্তু একটি জিনিস আপনি যেটা শুরু করেছিলেন যে এরপরে রাজনীতি কোন দিকে যাবে, আমি বরং যেটা দেখি যে বাংলাদেশে যুদ্ধ অপরাধের যে বিচারটি যে এখন হচ্ছে, এটি আমার ধারণা যে একটা রাজনীতির নতুন একটা ফেনোমেন তৈরি করবে। কারণ এখনই যদি দেখেন যে জামাত ইসলামী যারা এই অপরাধের প্রধান দোষে অভিযুক্ত, তাদের কিন্তু আস্তে আস্তে পলিটিক্যাল শক্তির ক্ষয় হয়ে যাচ্ছে। সর্বশেষ যদি গত রায়ের কারণে যে হরতালগুলো আমরা দেখলাম, আপনি যদি গত 5 দিনের হরতাল বিশ্লেষণ করেন তাহলে বোঝা যাবে যে সাংগঠনিকভাবে জামাতের যে একটা নতুন পরিস্থিতির উদ্ভব হয়েছে, সেটি কিন্তু খুবই ইন্টারেস্টিং। মানে আজকে থেকেও 1 বছর আগেও কল্পনা করা যায়নি যে সিচুয়েশন একদম দাঁড়াবে। শক্তি সঞ্চয় নয় তো, যদি প্রপারলি এটি যে পর্যায়ে এখন এসে শক্তি সঞ্চয় আর বলা যাবে না। এই কারণে, কারণ বাংলাদেশে এই যে যুদ্ধ অপরাধের যে বিচারটি এতদিন হয়নি, এটি ছিল তাদের শক্তি সঞ্চয়ের অন্যতম কারণ। এখন বিএনপি এক ধরনের নীরবতার মধ্য দিয়েও আমার ধারণা মনে হচ্ছে তারা এটিকে সমর্থন করছে। দেখুন, এক ধরনের ডিলেমার মধ্যে আছে যারা পলিটিক্যাল পার্টনার, তাদের এক ধরনের জোট আছে, 20 দলীয় জোট, কিন্তু বিএনপির জন্য একটি বড় অস্বস্তির বিষয় আমি বলবো,
সেটা হচ্ছে একদিকে তারা বলছে এটি নির্বাচনী জোট, কিন্তু যখন গোলাম আজম মারা যায় তখন তারা কোনো আবার প্রতিক্রিয়া দিতে পারে না, কিংবা রায়ের পরে বলে যে এটি আমাদের কোনো প্রতিক্রিয়া নেই। এই যে প্রতিক্রিয়া না থাকাটাও কিন্তু এক ধরনের প্রতিক্রিয়া, এবং সেই প্রতিক্রিয়াটি হচ্ছে যে এর প্রতি হয়তো সমর্থন আছে বা এর প্রতি কোনো উষ্মাদ থাকলেও সেটি প্রকাশ করতে পারছে না। এইটা হচ্ছে এক ধরনের নতুন পরিস্থিতি আমার মনে হয়। এবং আগামীতে যখন এই ধরনের প্রক্রিয়াটা শেষ হয়ে যাবে, একটা বিচারের মধ্য দিয়ে একটা নতুন জায়গায় পৌঁছে যাবে, তখন আসল রাজনীতির মেরুকরণটা কিন্তু দেখা যাবে। এবং তখন প্রকৃতভাবে যে যার মতো করে আছে, কারণ এই দেশে, পৃথিবীর কোনো দেশে যারা স্বাধীনতার বিরোধিতা করেছে, মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, 1971 সালে একটা পক্ষ তো মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি ছিল, এটা বাস্তবতা। তারা কোনোদিন রাজনীতি করার সুযোগ পায়নি কোনো অংশে পৃথিবীর। কিন্তু বাংলাদেশ হচ্ছে একমাত্র দেশ যেখানে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আছে, বিরোধী শক্তি আছে। মানে দুর্ভাগ্যজনক হচ্ছে বিষয় এটাই। এবং এই শক্তিগুলোর মধ্যে এক ধরনের পোলারাইজেশন আছে। তো সেটি একটি আমার ধারণা যুদ্ধাপরাধের বিচারের পরে মেরুকরণের সুযোগটাই তারা নিয়েছেন সর্বোচ্চ। হ্যাঁ, সে নিয়েছে। এবং এটা আপনি যখন দেখবেন 1975 সালে বঙ্গবন্ধুকে হত্যা করার পরে দেখা যাচ্ছে যে কতগুলো বিষয়, বাংলাদেশের মৌলিক বিষয় যেগুলো ছিল, যেমন বাংলাদেশের স্লোগান জয় বাংলা, সেটি পরিবর্তন হয়ে গেল। যখন বাংলাদেশের সংবিধান পরিবর্তন হয়ে গেল, যখন বাংলাদেশ রেডিও বাংলাদেশ হয়ে গেল বাংলাদেশ বেতার থেকে, আবার এর সঙ্গে তো বঙ্গবন্ধু হত্যার কোনো সম্পর্ক ছিল না। কিন্তু এগুলোর কতগুলো সিম্পটম অফ, মানে আমি কিভাবে বাংলাদেশটাকে দেখতে চাই, সেটা সেই রাজনীতিটা আমার ধারণা আগামীতে এই যুদ্ধাপরাধ বিচারের রায়ের পর গিয়ে আমরা যে রাজনীতিটা দেখবো আগামীতে, এটা একটু কঠিন হয়ে যাবে এখন। ধন্যবাদ। এটা হচ্ছে নতুন বাস্তবতা। জনাব রাশিদ রহমান, আপনি শুনছিলেন যেটি সাময়িক বলেছেন তার বক্তব্যের মাঝে, কিন্তু কথা হচ্ছে এক ধরনের পরস্পরের প্রতি অভিযোগের যে জায়গাটি রয়েছে বা একটি সংস্কৃতি রয়েছে, এটিকেও তিনি সামনে এনেছেন, এবং সেই বিষয়ে আপনি কি বলবেন? আমি আজকে ভেবেছিলাম এই টক শোটা অনেক উঁচু স্তরের একটা টক শো হবে। সামার প্রতি বিনয়ের সাথে শ্রদ্ধা রেখে কথাটা বলতে চাই যে যেই জায়গাটা আজকে টক শোটা যাওয়া উচিত ছিল আমাদের জন্য, সকলের জন্য, বাংলাদেশের সবার জন্য, সে জায়গাটা যেতে পারছে না। তাই বাধ্য হয়ে আমি ওই স্তরে থেকেই আপনি নিয়ে যাব, একটু সময় ওই স্তরে থেকেই বলতে চাই যে দেখুন, অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই, আমি বাঙালি, আমার গর্বের একটি অংশ আমার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি খালি হাতে 7.5 কোটি মানুষকে ঐক্যবদ্ধ করার মধ্যে বাংলাদেশের জন্য সংগ্রাম করেছেন এবং সফল হয়েছেন। সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 15ই আগস্ট যেদিন তাকে হত্যা করা হলো, সেদিন তো আজও কেক কাটা হয় কারো জন্মদিনের কথা বলে। আমি কারো নাম আজকে নিব না, আই ওয়ান্ট টু সেট এ নিউ এক্সাম্পল। আজও কেক কাটা হয়। আমি খুশি আপনার উপরে, খুব আনন্দিত যে আপনি বঙ্গবন্ধু বলছেন, কিন্তু আপনার দলের নেতা কিন্তু আজও তার মৃত্যুর দিনে, তাকে যেদিন হত্যা করা হচ্ছে নিঃশংসভাবে সপরিবারে, সেদিন কেক কাটে। এটাই বাস্তবতা। শুধু তাই না, আপনি ফুল দেওয়ার কথা বলেছেন, ধন্যবাদ। ফুলের সাথে কিন্তু কোন এক সময় গ্রেনেডও গেছে 21শে আগস্টে। উপরে ফুল, নিচে গ্রেনেড, রক্তের বন্যা, এই ধরনের হিপোক্রেসি, এটা কি বাঙালি বুঝে না? আমরা বুঝি না? সব সত্যই তো বেরিয়ে আসছে। শুধু তাই না, আপনি দেখুন, মেজর জেনারেল জিয়াউর রহমান সাহেব বাংলাদেশের শাসনে অধিষ্ঠিত হওয়ার পরে, অনির্বাচিতভাবে ক্ষমতা দখল করার পরে, তখনও কিন্তু পাঠ্যপুস্তক কার্যক্রম, তারা বই ছাপাতো ক্লাস 1 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত। কোন বইয়ে জিয়াউর রহমান সাহেব যখন ক্ষমতায় ছিলেন তখন কিন্তু প্রথম রাষ্ট্রপতি হিসেবে জিয়াউর রহমান সাহেবের নাম আসে নাই। তখন ইতিহাসবিদরা ছিল, বাংলাদেশ সম্বন্ধে জানেন, এই ধরনের মানুষেরা ছিলেন। কোন বইয়ে তখনও কিন্তু প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই কথাটা আসে নাই। তা আমি দাদার সাথে ওই জায়গায় একটু দ্বিমত করছি যে পরিবর্তন হয়নি এটা ঠিক, আবার পরিবর্তন হয়েছে এটাও ঠিক। রাজনীতির ধারাকে একটা বিপরীতমুখী প্রবাহে চালানোর চেষ্টা করা হচ্ছে। আপনি দেখেন, আজমি সাহেব পরিষ্কার 71 টিভিতে বললেন যে ওনার বাবা যুদ্ধাপরাধী নন। তার মানে কি? একদিকে জাতীয়তাবাদী দলের শীর্ষ নেতা, তিনি বলছেন তার বাবা বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, তারপরে ওখানেই শেষ না, উনি বলে বসলেন উনি প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি। অর্থাৎ উনি রাষ্ট্রপতি ছিলেন, যুদ্ধের পরে উনি আবার আস্তে করে সেনাবাহিনীতে চাকরি করার জন্য ফিরে গেছেন মহামান্য রাষ্ট্রপতি থাকার পরে। এবং শুধু তাই না, এর আগে যত নির্বাচন 1970-এ যেখানে বাঙালি দলে দলে এসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দল এবং তার জন্য ভোট দিল, সেটা নির্বাচন নয়, সেটা ম্যান্ডেট নয়, যে ম্যান্ডেটের উপর ভিত্তি করে কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়েছে। ইতিহাস নিধন করার প্রক্রিয়া এখনো বন্ধ হয়নি। আমি শুধু আহ্বান জানাতে পারি যে প্লিজ, বাংলাদেশের ভালোর জন্য, বাংলাদেশের সমৃদ্ধির জন্য, শান্তির জন্য, দেশ বিরোধী শক্তিকে পরিত্যাগ করার মধ্যে সত্যকে আলিঙ্গন করে যে রাজনীতি করা হয়, তাতে আওয়ামী লীগের তো কোনো ক্ষতি হবেই না, জাতীয়তাবাদী দলেরও কোনো ক্ষতি হবে না। এটা আমার একটা আহ্বান। শুধু তাই না, আপনি একে এম ওবায়দুর রহমান সাহেব এবং শাহেদা
ওবায়দের সন্তান, আমি সেই জায়গাতে বলছি, ওনারা তো ভালো জানেন, আমাদের থেকে অনেক ভালো কাছের থেকে দেখেছেন। এ কে এম ওবায়দুর রহমান সাহেব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসংবাদিত কিংবদন্তির নায়ক, তার পিছনে থেকে কি বাংলাদেশের জন্য সংগ্রাম করেন নাই? উনি কি 73 সাল থেকে 75 সাল পর্যন্ত টেলিযোগাযোগ এবং টেলিগ্রাফ উপমন্ত্রী ছিলেন না? ছিলেন তো। এগুলো তো বইয়ের কথা, এগুলো তো ইতিহাস আছে, দালিলিক প্রমাণ আছে। আজকে ঝগড়া করার জন্য আমরা ঝগড়া করতে পারি, কথা বলার জন্য আমরা বলতে পারি, বাট কিন্তু এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে। এই জায়গা থেকে বেরিয়ে আসার একটা ছোট প্রস্তাবনা আমি দিই। না না, আমি সম্মান দিয়ে বলছি, অবশ্যই বলবেন আপনি। আমি ছোট্ট একটা প্রস্তাবনা দিই, একটা সুস্থ প্রস্তাবনা দিতে চাই। বাংলাদেশে 45টা বা 46টা মন্ত্রণালয় এবং অধিদপ্তর আছে। প্রত্যেকটি মন্ত্রণালয়ের প্রত্যেকটি অধিদপ্তরের জন্য দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আছেন। আমি নতুন প্রজন্মের একজন হিসেবে বলতে চাই, আমি 1977 সালে আমার জন্ম, আই এম অনলি 37, 38, আমি সেই জায়গাতে বলছি, এনাফ রক্তপাত হয়েছে, এনাফ হানাহানি হয়েছে। জাতীয়তাবাদী দলের ইমিডিয়েটলি উচিত তার দলের গ্রহণযোগ্য সৎ ব্যক্তি যারা, তাদের দ্বারা একটি ছায়া মন্ত্রিসভা ঘোষণা করা। এর কারণ কি? ছায়া মন্ত্রিসভা যখন ঘোষিত হবে তখন তারা আগামী দিনে সমস্ত দেশের মানুষকে সত্যিকার অর্থে আস্থায় নেওয়ার জন্য কাজ করবেন। অর্থাৎ মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের জন্য যিনি ছায়া মন্ত্রী থাকবেন, তিনি চিন্তা করবেন যে কোন প্রেক্ষাপট থেকে স্বাধীনতার ইতিহাসকে রিকগনাইজ করলে বা স্বীকৃতি দিলে বাংলাদেশের আপামর মানুষ তাকে গ্রহণ করবে। তখন এই যে বালখিল্য কথাবার্তা, প্রথম রাষ্ট্রপতি, শেষ রাষ্ট্রপতি, প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি গোলাম আজম যুদ্ধাপরাধী ছিল না, এসব জিনিসের নিরসন হবে। একটা স্ট্রাকচারের ভিতরে আসা দরকার। শুধু তাই না, অন্যান্য মন্ত্রণালয়, আপনি পদ্মা সেতু নিয়ে কথা বলতে পারেন, আপনি দুর্নীতি নিয়ে কথা বলতে পারেন, আপনি গুম রাহাজানি হত্যা নিয়ে কথা বলতে পারেন। বাংলাদেশে হত্যা গুম রাহাজানি তো নতুন কিছু না, কিন্তু তখন যিনি ছায়া স্বরাষ্ট্রমন্ত্রী থাকবেন তিনি সমালোচনা করবেন গঠনমূলক এবং বিকল্প প্রস্তাবনা দিবেন। তিনি বলতে পারবেন যে এই মামলাটি সিআইডি কে না করিয়ে ডিবি কে করানো উচিত ছিল, ডিবি কে না দিয়ে সাধারণ পুলিশের থানাকে দিয়ে করানো উচিত ছিল, অমুক অফিসার ভালো, অমুক অফিসার ভালো না, অমুকের এসিআর ভালো ছিল আমরা যখন ছিলাম তখন। We have to change the whole modality of politics. This is not on. আমরা কি করছি? একটা সাবসিস্টেন্স লেভেলে বাংলাদেশের মানুষদেরকে নিয়ে খেলছি। প্রতিনিয়ত একটা শক্তি যারা 1971 সালের চিহ্নিত বিরোধী শক্তি। আপনি নির্বাচনী কৌশল করুন, কিন্তু একবারের জন্য বলুন যে 1971 সালে কোন কোন রাজনৈতিক দল বাংলাদেশের অস্তিত্বের বিরুদ্ধে ছিল, সেটা তো বলতে পারলেন। ধন্যবাদ। আমি যেটা বলতে চাই, প্রথম কথা হচ্ছে যে উনি জিয়াউর রহমান সাহেবের কথা বলেছেন যে উনি মোটেও রাষ্ট্র ক্ষমতা দখল করে নাই। যখন হত্যা করা হয়, ভাই আপনি তো বলেছেন, আপনি যখন বলেছেন তখন তো আমি বলি নাই। এখন যখন বঙ্গবন্ধু শেখ মুজিবকে যখন নৃশংসভাবে হত্যা করা, তখন জিয়াউর রহমান সাহেব অন্তরীণ অবস্থায় ছিলেন এবং ওনাকে আমি আবারও বলছি যে উনি কখনোই ওনাকে এই দেশের মানুষের জন্য কিন্তু উনি রাজনীতিতে এসেছেন। এবং যখন এই দেশটা আপনাদের, হ্যাঁ অবশ্যই আপনি আমার বাবার কথা বলেছেন, সারা দেশের মানুষ জানে আমার বাবা ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিল, উনি শেখ মুজিবুর রহমান সাহেবের নেতৃত্বে উনি রাজনীতি করেছেন ওই আমলে। কিন্তু একই কথার একই সেন্টেন্স আমি বলতে চাই, তাহলে আপনাদের জবাব দিতে হবে আজকে কে ওবায়দুর রহমানের মতো লোক, আজকে শাহ মুয়াজ্জেমের মতো লোক, আজকে কাদের সিদ্দিকীর মতো লোক, আজকে ডক্টর কামাল হোসেন সাহেবের মতো লোক, যারা এককালে শেখ মুজিব, এর আর বহু লোক, আপনারা এবিএম মুসার মতো লোক যিনি আজকে মারা গেছেন, তিনি আমি জানি উনি আমার বাবার কাছে শুনেছি উনি শেখ মুজিব সাহেবের কাছের লোক ছিলেন। ওনারও গালি শুনতে হয়েছে আপনাদের আওয়ামী লীগ সরকারের কাছ থেকে। আজকে এরা কেন আওয়ামী লীগের সাথে নাই, আপনার সেটা কিন্তু আপনি অ্যাজ এ নিউ জেনারেশন পলিটিশিয়ান ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট ইট। আপনার সেটা চিন্তা করতে হবে যে আপনাদের ভুলের কারণে আপনাদের এইসব মানে অন্যায্য অন্যায় যখন 1972 থেকে 1974 পর্যন্ত অনেক কিছু ঘটেছে বাংলাদেশে, যেটা আমি আমার বাবার কাছ থেকে শুনেছি, যেই কারণে উনি কিন্তু ওই আওয়ামী লীগের পলিটিক্স থেকে ওনার সরে আসতে হয়েছে এবং সেটা উনি নিজে ভুক্তভোগী। কিন্তু ওনার সেটা, এবং আজকে কেন ওনারা আওয়ামী লীগ থেকে আসবে সেটা কিন্তু আপনাদের এটা চিন্তা করা উচিত। আরেকটা কথা আমি বলতে চাই যে জামাতের সাথে আওয়ামী লীগের অ্যালায়েন্স ছিল না, তখন আপনাদের মনে ছিল না জামাতে যুদ্ধাপরাধী আছে? জামাতে যুদ্ধাপরাধী আছে, জামাত রাজাকার দল বা যেটা হোক, দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু। বিচার হচ্ছে, বিচার হবে, আমি ওই সাবজেক্টে যেতে চাচ্ছি না। বাট আপনাদের আদর্শগত দিক থেকে তো আপনাদের একটি নীতি অনুসরণ করতে হবে। আরেকটা কথা যেটা আমি বলতে চাই যে আপনারা
নিজেদের লোকজনকে তো আপনারা মূল্যায়ন করেন না, আপনারা বিরোধী দলের বা কি মূল্যায়ন করবেন বা অন্য কোনো ইয়ে। আপনার তাজউদ্দিন সাহেবের জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী পালন করে, এই শ্রমিক লীগের ওয়ার্ড শ্রমিক লীগের কমিটি থেকে পালন করা হয়, এটা জাতীয়ভাবে কখনো পালন করা হয় না। বাট ইউ শুড, কারণ যদি শেখ মুজিব সাহেবের যতটুকু অবদান আছে এই মুক্তিযুদ্ধে এই অর্গানাইজিং এর পিছনে, ঠিক একইভাবে কিন্তু তাজউদ্দিন সাহেবের অবদান আছে। এবং আপনারা স্বীকার করতে হবে যে 25শে মার্চ রাতে এই যে একটা কনফিউশনের সৃষ্টি হয়েছে, তাজউদ্দিন সাহেবের মেয়ে যে বইটা লিখেছে, তারপরে একে খন্দকার যে আগেও একটা বই ছিল, একে খন্দকার নতুন বই লেখার পরে তো আপনারা একে খন্দকারকে অলমোস্ট রাজাকার বানাই দিচ্ছেন, যে একে খন্দকারও রাজাকার। তো এখন আপনাদের কথা হচ্ছে যে আপনাদের সাথে মতের মিল নাই সে রাজাকার। এই পলিটিক্স তো বাংলাদেশে চলবে না। আর যে আপনার সাথে মতের মিল নাই তাকে আপনারা শহীদ মিনারে যেতে দিবেন না, এই পলিটিক্স বাংলাদেশে চলবে না। আজকে আমি একটা কথাই বলতে চাই যে আপনাদের মুক্তিযুদ্ধটা কেন হয়েছিল, মুক্তিযুদ্ধ কেন করেছিল মানুষ? আমাদের মুক্তিযুদ্ধ, সেটাই তো বলছি, আমাদের দেশে আমাদের শুধু আওয়ামী লীগ না, শ্রমিক জনতা সবাই মিলে, কৃষক শ্রমিক সবাই মিলে যুদ্ধ করেছিল। এবং এই যুদ্ধটা কেন হয়েছিল? আমাদের গণতন্ত্রের জন্য, আমাদের স্বাধীনতার জন্য, আমাদের সার্বভৌমত্বের জন্য, আমাদের কথা বলার অধিকারের জন্য, আমাদের অর্থনৈতিক মুক্তির জন্য, আমাদের সামাজিক মুক্তির জন্য। আজকে কোনোটাই কি হচ্ছে? আপনি বলেন যে ডেমোক্রেসি বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল। আপনি কি বাই দ্য পিপল, অফ দ্য পিপলে আছেন যে আপনি পিপলের জন্য করবেন? আমার তো মনে হয় আমাদের সবাই মিলে বাংলাদেশের শেখ হাসিনার নেতৃত্বে যে এখন আওয়ামী লীগ সরকার আছে, সেই সরকারের জন্য লবিং করা উচিত যে গিনিস বুকে এই 154 জন যে হয়েছে, এই 154 জনের 5 জানুয়ারি ইলেকশনের জন্য গিনিস বুকে আওয়ামী লীগের নাম লেখানো যায় না, এইটা কিন্তু করা উচিত। আওয়ামী লীগ গণতন্ত্র হত্যা করেছে, বাকশাল কায়েম করে তখন হত্যা করেছিল, এখন আবার গণতন্ত্র হত্যা করছে। আমাদের সময়টা আসলে কম, আর শেষ 6 মিনিট আছে, 2 মিনিট রাশেক রহমান একটু 2 মিনিট বেশি দেন, দিতে পারবো না, কারণ সংবাদ আপনি অনেক বলেছেন। প্রথম হচ্ছে 15ই আগস্টে জিয়াউর রহমান কখনোই অন্তরীণ ছিলেন না। বইয়ের কথা যদি বলেন তাহলে অনেক বই আছে, সোয়াত জাহাজ থেকে 1971 সালে যুদ্ধ চলাকালীন সময়ে জিয়াউর রহমান সাহেব অস্ত্র খালাস করার জন্য যাচ্ছিলেন, এটা জাতি জানে, ইতিহাস যারা পড়েন তারা জানেন। 2 নাম্বার, একে ওবায়দুর রহমান সাহেব 15ই আগস্টের পর পর্যন্ত কিন্তু উপমন্ত্রী ছিলেন। উনি দূরে সরে গেছেন কখন? যখন বঙ্গবন্ধু মৃত্যুবরণ করেছেন, তার আগে কিন্তু না। শুধু তাই না, শুধু তাই না, শুধু তাই না, জামাত ইসলামের সাথে আওয়ামী লীগের যে আতাতের কথা বলে, এখন তো সময় কম তাই আমি সহজ করে দিচ্ছি। জামাতের সাথে আওয়ামী লীগের আতাতের কোনো দালিলিক প্রমাণ নেই, অথচ 2001 সালে বিএনপি কিন্তু জামাতকে 2টি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় দিয়েছে দালিলিক ভাবে, লিখিত, পরিত এবং প্রমাণিত। আমি তাজউদ্দিন সাহেবের ব্যাপারে বলি, বাংলাদেশ আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে ইউনিয়ন, উপজেলা প্রত্যেকটি পর্যায়ের নেতা কর্মীর হৃদয়ে তাজউদ্দিন সাহেবের জায়গা, এবং তাকে যারা আমরা সেটা সোহেল তার সাথে বলতে এই জায়গা, এবং তাজউদ্দিন সাহেবকে আমরা সম্মানের তাকে আমরা ভালোবাসি। তিনি বঙ্গবন্ধুর সহযোদ্ধা ছিলেন, তিনি জাতীয় চার নেতার একজন ছিলেন, এই সত্য কোনোদিন পরিবর্তিত হবে না। সবশেষে শুধু একটা কবিতা বলতে চাই, যাই করেন সময় 2 মিনিট। কলমিলতা কাকাকে কহিল, কাকা কাক কেন কাকা করে? কাকা কহিল, কলমিলতা কাক কাকা করে কারণ কাকা করাই কাকের কাজ। একদিন নিশ্চয়ই এই কাকা করা বন্ধ হবে এবং সত্যিকার অর্থে সত্য উদ্ঘাটিত হবে। এবং এই জায়গায় একটা কথা বলা প্রয়োজন, আমি যেই পংক্তিটি বললাম সেখানে প্রতিটি অক্ষর ক দিয়ে শুরু হয়েছে ঠিক, কিন্তু ভিন্ন ভিন্ন শব্দের বিন্যাস কিন্তু সেখানে ছিল। অর্থাৎ বাংলাদেশ ঠিক আছে, 55,598 বর্গমাইল ঠিক আছে, লাল সবুজের পতাকা ঠিক আছে, কিন্তু এর মাঝখানের যে ইতিহাস সত্যগুলো সেগুলো ওই কাকা আর কলমিলতার মধ্যে। ধন্যবাদ। 2 মিনিট শেষ করব সময় দিয়ে 2 মিনিট। আচ্ছা, আমি আবারও বলতে চাই যে উনি হয় তথ্য জানেন না, বা উনি যদি, আপনি যদি এরপরে টক শোতে আসেন, আপনি যে এই কথাগুলো বললেন এগুলোর জন্য তথ্য প্রমাণ নিয়ে আসবেন। কারণ হ্যাঁ, অফকোর্স, কারণ আপনি, আমি যেরকম আপনার বাবার কথা বলতে পারবো না সঠিকভাবে, আপনিও আমার বাবার কথা বলতে পারবেন না সঠিকভাবে। ইটস এ ফলস ইনফরমেশন। আপনি এই ফলস ইনফরমেশন জাতিকে জাতিকে বিভ্রান্ত করবেন না, জাতিকে বিভ্রান্ত করবেন না। এবং তখন যখন শেখ মুজিবুর রহমান সাহেব নিহত হন, তখন আর্মি চিফ কে ছিল? জিয়াউর রহমান সাহেব তো ছিলেন না। জিয়াউর রহমান সাহেব তখন অন্তরাবস্থা ছিলেন। এবং 7 তারিখ, এই যে আগামীকালকে 7 তারিখ, তখন সিপাহী বিপ্লব জনতার মাধ্যমে উনি বের হয়ে আসেন। তারপরে এখন আমি বলি, এখন আমি আপনি
না না আচ্ছা শ্যামা আমি মাত্র বলি। 40 সেকেন্ড। আচ্ছা আমাকে তো 40 সেকেন্ড করে দিল। আচ্ছা জিয়াউর আমাকে রহমান এখন বলতেছিলেন 15 আগস্টে। ভাই আমাকে আরে তো বলতে টক শো দিচ্ছেন এটি না। শেষ না, নিশ্চয়ই আমরা ভবিষ্যতে অবশ্যই। নিয়ে আচ্ছা কথা বলবো। এখন আপনি এরপর থেকে বই খাতা নিয়ে এসেন। এখন আমি আরেকটা যেটা বলতে চাই যে এই জিনিসটা যে চলছে এই জিনিসটা হচ্ছে বের হয়ে আসতে হবে। এখন আপনারা যেটা বললেন যে যেই বিএনপি কি ছায়া ক্যাবিনেট বাড়াবে না কি বানাবে সেটা বিএনপির ব্যাপার। বিএনপি তিনবার ছিল, বিএনপি নোজ হোয়াট টু ডু। কিন্তু যেই দল যেই সরকার প্রতিদিন নতুন নতুন মুক্তিযোদ্ধার জন্ম দেয় এবং যেই সংগঠন মুক্তিযোদ্ধা সনদ থেকে চুরি করে এবং মুক্তিযোদ্ধা সনদ থেকে দুর্নীতি করে, তারা দুর্নীতিবাজ হিসেবে তারা প্রতিষ্ঠিত এবং মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে তাদের কথা বলার কোনো নৈতিক অধিকার আর নাই। ধন্যবাদ শ্যামল। নৈতিক অধিকার নাই। আমি আশা করি যারা নতুন নতুন মুক্তিযোদ্ধা প্রতিদিন জন্ম দেয়, ধিক্কার সেই দলকে যে তারা মুক্তিযুদ্ধের চেতনা আশা করি শ্যামলদা শেষ করবেন, আর কোনো আলোচনায় যাব না শ্যামলদার পরে। এই যে ওনারা যেটা ডিবেট করছেন এখানে একটু জবাব না দেওয়াটাই আমার শোভনীয়, কিন্তু তারপরে একটি কথা না বললে না অনেকে আমাকে মনে করবো যে আমি এগুলো অ্যাকনোলেজ করছি। একটি কথা হচ্ছে যে একটি কথা শামা ওয়েদ বলেছেন যে জিয়াউর রহমান অন্তরীণ ছিলেন, এটা ঠিক না। জিয়াউর রহমানের বরং 24 আগস্ট প্রমোশন হয়েছে, ডেপুটি চিফ অফ থেকে উনি চিফ অফ আর্মি স্টাফ হয়েছেন মোস্তাক সাহেবের ইয়েতে। এটা মনে হয় ইতিহাসের একটু বিভ্রান্তি হবে, ওই জন্য আমি শুধরে দেওয়াটা আমার দায়িত্ব মনে করছি। আর কিন্তু তারপর আমি মনে করি না যে আমি এই ডিবেটে অংশ নিতে। সবশেষে আমি জানি না আপনার সময় শেষ কি, 1.5 মিনিট আছে। আচ্ছা 1.5 মিনিটের মধ্যে একটু বলি যে আমরা এই যে দু ধরনের ইতিহাসের মধ্যে আছি, আমার খুব অবাক লাগছে যে আমরা ভবিষ্যৎ প্রজন্মের রাজনীতিকদের দিকে তাকে তারাও কিন্তু একই ধরনের বিতর্কের মধ্যে আছেন। মানে এটি হচ্ছে আমাদের জন্য খুব একটা হতাশার জায়গা। কারণ আমরা এই যে শামা ওয়াহেদ কিংবা রাশেকের কাছ থেকে শুনতে চাই যে আগামী 20 বছর পরে বাংলাদেশটা কি হবে, কি হবে, বাংলাদেশটা কোন জায়গায় আমরা নিতে চাই। শামা ওয়াহেদরা যখন ক্ষমতায় যাবেন তারা বাংলাদেশটাকে কিভাবে দেখবেন, বাংলাদেশের অর্থনীতি কিরকম হবে, বাংলাদেশের রাজনীতিটা কিরকম পোলাইট হবে, অ্যাকোমোডেটিং হবে, অ্যাডজাস্টিং হবে, রুল অফ লটা কিভাবে ধন্যবাদ শেষ করছি। এই জিনিসটা না পেয়ে আমরা ওনাদের সিনিয়র নেতারা যে বিতর্কে যান ওনারাও একই বিতর্কে। ধন্যবাদ শেষ করছি। ধন্যবাদ জনাব রাশিক রহমান, ধন্যবাদ শ্যামল দত্ত, ধন্যবাদ শামা ওয়াহেদ। দর্শক আজকে আলোচনা এই পর্যন্ত, একটু সংক্ষিপ্ত ছিল আয়োজন। আমরা ইতিহাসকে ইতিহাসের গতিধারায় চলতে দিতে পারি এবং এটি বোধহয় ঐতিহাসিক ভাবেই সত্য যে রাজনীতিবিদদের কাজ রাজনীতি করা, সময়কে নিয়ে কাজ করা, ইতিহাসবিদদের কাজ ইতিহাস নিয়ে কাজ করা, আর প্রত্নতত্ত্ববিদদের কাজ হচ্ছে প্রত্নতত্ত্ব নিয়ে কাজ করা। এখন যখন রাজনীতিবিদরা একসাথে ইতিহাস, প্রত্নতত্ত্ব এবং রাজনীতিকে চালাতে যান, সে যেদিকেই থাকুন না কেন সেটি বিপজ্জনক হয়ে ওঠে। শুভরাত্রি।